হাই ফ্রেন্ডস, আমরা প্রায় শেষের দিকে চলেই আসছি এই ইনফ্লেশন চ্যাপ্টারের। খুব সম্ভবত আমরা এই চ্যাপ্টারকে এই ক্লাসেই শেষ করতে চলেছি। তো মনোযোগ দিয়ে শোনো, খুব কম টপিকই আছে। তো প্রথমে আমরা আসি যে ইনফ্লেশন রিলেটেড টু সাম কনসেপ্টস এর সেকশনে। আমরা এই সেকশনে পড়ব ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, রিফ্লেশন আর হচ্ছে স্কিউফ্লেশন। আচ্ছা, প্রথমে আসি আমরা ডিফ্লেশন। ডিফ্লেশন মানে কি? আগের বছরের তুলনায় এই বছর জিনিসের দাম কম, আগের থেকে দাম কমে যাওয়া, এটাকে বলে ডিফ্লেশন। ঠিক আছে? এবং হচ্ছে যে পরপর সেটা মানে ডিফ্লেশন হয়েই যাচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা, এতে কি হয়? ডিফ্লেশন যদি হয় তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট দেখা যায়, এটা একটা কিন্তু প্রবলেম। তো ডিফ্লেশনের সময় এটাই মানে এমন কিছু করা দরকার যাতে কি না একটু ইনফ্লেশন মানে ডিফ্লেশনটা যাতে না হয়, অ্যাটলিস্ট ইনফ্লেশন যদি না হয় তাহলে যেন মানে কি সিম্পলভাবেই থাকে, অ্যাটলিস্ট একটা কনস্ট্যান্ট অবস্থায় থাকে। যেমন কি গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ানো। গভর্নমেন্ট স্পেন্ডিং যদি বাড়ায় তার মানে কি মার্কেটে অনেক বেশি লিকুইডিটি বেশি হবে, আর লিকুইডিটি যদি বেশি হয় তাহলে ইনফ্লেশন হয়। ঠিক আছে? তারপর ব্যাংক ব্যাংক রেট বা রেপো রেট এগুলোকে কমিয়ে দেওয়া। যদি ব্যাংক রেট কমিয়ে দেয় বা রেপো রেটটা যদি কমিয়ে দেয় তাহলে ওই একই অবস্থা ব্যাংকের থ্রুতেও মার্কেটে লিকুইডিটি বেশি আসবে। কারেন্সি প্রিন্ট বেশি করতে হবে। কারেন্সি যদি প্রিন্ট বেশি করা হয় তাহলে আবার মার্কেটে লিকুইডিটি বেশি আসে। তো এরকম করে ডিফ্লেশনকে কন্ট্রোল করা যায়। তারপর আসে ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন মানে কি? ধরো এই বছর ইনফ্লেশন হয়েছে 6%, পরের বছর 5%, তারপর বছর 4%, তারপর বছর 3%, এরকম করে কমেই যাচ্ছে ইনফ্লেশনটা। কিন্তু ইনফ্লেশনটা তবুও পজিটিভ, জিনিসের দাম বাড়ছে কিন্তু সেই বৃদ্ধি পাওয়ার রেট কম, এটাকে বলা হয় ইনফ্লেশন। ঠিক আছে? এরপর আসি আমরা স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশনের অর্থ হচ্ছে কি যে ইনফ্লেশন হয়ে যাচ্ছে কিন্তু জিডিপি বাড়ছে না। জিডিপি আগের বছর তুলনায় এবছর সেমই আছে কিন্তু জিনিসের দাম বাড়ছে। যদি এরকম স্থিতি আসে এটা কিন্তু খুব খারাপ জিনিস। যে কেন খারাপ জিনিস? যদি ইনফ্লেশন বেশি হয় আবার মানে প্রোডাক্ট ন্যাশনাল মানে কি জিডিপি সেম, তাহলে আনএমপ্লয়মেন্টের পরিমাণটা বেড়ে যায়, পাবলিকের পারচেসিং পাওয়ার কমে যায়, কারণ কি সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। এটা খুব খারাপ জিনিস। ঠিক আছে? তার মানে এবার আসে আমরা রিফ্লেকশন। রিফ্লেকশন না, সরি, রিফ্লেশন। ঠিক আছে? যখন হচ্ছে কি একটা সময় পর মানে জাস্ট ডিফ্লেশনের পরই ইনফ্লেশন হয়েছে। হ্যাঁ, বেশ কয়েক সময় হচ্ছে গিয়ে ডিফ্লেশন হলো, তারপর আবার একটু ইনফ্লেশন হয়ে গেল, এটাকে বলা হয় হচ্ছে রিফ্লেশন। ঠিক আছে? তাহলে কি কি বললাম? ডিফ্লেশন মানে কমে যাওয়া, তারপর ডিসইনফ্লেশন মানে হচ্ছে যে ইনফ্লেশন হওয়া কিন্তু পজিটিভ কিন্তু ধীরে ধীরে কমে যাওয়া, স্ট্যাগফ্লেশন মানে কি জিডিপি সেম কিন্তু ইনফ্লেশন হওয়া, তারপর রিফ্লেশন মানে কি ডিফ্লেশন থেকে ইনফ্লেশন হওয়া। এবার আসি আমরা লাস্ট টপিক, স্কিউফ্লেশন। স্কিউফ্লেশন অর্থ হচ্ছে কি প্রথমে ডিফ্লেশন হওয়া, প্রথমে জিনিসের দাম কমছে 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 কমছে, ঠিক আছে, কমলো, সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে কমে গেল, এটা আমি ধরলাম জিরো, গ্রাফে জিরো এই অবস্থা ছিল, প্রথমে প্রথমে কমে গেল, জিনিসের দাম কমে গেল, তার মানে ডিফ্লেশন হলো। এইবার মানে কি বৃদ্ধি পাচ্ছে, জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি বলছি কি ডিফ্লেশন থেকে যদি ইনফ্লেশন হয় তখন সেটাকে বলবো আমরা রিফ্লেশন। তাহলে এখান থেকে শুরু হলো, জিরো থেকে শুরু হলো, মানে গ্রাফ আমি এক্স অক্ষ নিলাম, আমি প্রথমে ডিফ্লেশন হলো, তারপর একটু ইনক্রিজ হচ্ছে, তাই রিফ্লেশন, রিফ্লেশন থেকে আমি আরেকটু উপরে যাচ্ছি, তার এবার কি জিরো করা যাবে না, এবার পজিটিভ গ্রোথ হচ্ছে, পজিটিভভাবে হচ্ছে কি যে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো তার মানে আরও বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলবো আমরা ইনফ্লেশন। ইনফ্লেশন থেকে আবার তোমার হচ্ছে কি যে মানে কি কমে যাচ্ছে কিন্তু জিরোতে দিকে কাজ যায়নি, তো ধীরে ধীরে জিনিসের দাম মানে কি বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু কম বৃদ্ধি পাচ্ছে, আগের তুলনায় কম হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা ডিসইনফ্লেশন। আরেকবার বলছি, ডিফ্লেশন কমে যাচ্ছে, এবার ইনক্রিজ হলো মানে রিফ্লেশন, রিফ্লেশন থেকে যখন পজিটিভের দিকে এগোচ্ছে মানে আরও বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা ইনফ্লেশন। ইনফ্লেশন থেকে আবার পুনরায় জিনিসের দাম বাড়ছে ঠিকই কিন্তু রেট কমে যাচ্ছে, এদিকে 5 6 7 করে গেল, থেকে মানে কি যে 5 4 3 2 1 0 মানে কমে যাচ্ছে। এবার মানে এটাকে কি বলবো আমরা? এটাই বলবো আমরা ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন থেকে আবার জিরো থেকে নিচে নেমে গেল, নেগেটিভে চলে গেল, তখন সেটাকে বলছি আমরা যে ডিফ্লেশন। ঠিক আছে? তো এই ধরনের একটা যে গ্রাফ হচ্ছে, এই যেরকম তো ওয়েভের মতো তরঙ্গের মতো হচ্ছে, হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে, এটাকে বলবো আমরা স্কিউফ্লেশন। ঠিক আছে? তাহলে 5টা টপিক পড়লাম, ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, রিফ্লেশন আর স্কিউফ্লেশন। ঠিক আছে?
তো গভর্নমেন্ট এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কী কী, এবার আমরা সাম ইম্পর্টেন্ট কনসেপ্টস রিগার্ডিং ইনফ্লেশন এই টপিকটা শেষ করে ফেলছি। এবার আমরা নতুন টপিকে ঢুকছি, সেটাকে রিসেন্ট এফোর্টস বাই দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল ইনফ্লেশন। মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্ট কী কী কি স্ট্যান্ড নিয়েছে। যেমন কি এই যে এগ্রিকালচারাল বড় এগ্রিকালচার পাইকারির লোকরা বা কি বলবো ডিস্ট্রিবিউটররা প্রোডাক্টকে আটকে রাখে, এটাকে ব্যান করতে হবে। বা যদি মজুত করেও রাখে সেটা একটা লিমিট থাকবে, সেই পার্টিকুলার লিমিটের বেশি করা যাবে না, কি হোল্ড করে রাখা যাবে না। তারপর ইজ অফ ডুইং বিজনেস করা, কি ব্যবসাটা সহজ করতে পারে তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো, হ্যাঁ। তো ক্রেডিট সিস্টেম ভালো করো, তো কি লোন যে ঠিকঠাক যেন পায়, হ্যাঁ। তারপর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তো ট্যাক্স সিস্টেমটাকে ইনক্লুড করা, একটু বাড়িয়ে দেওয়া, যাতে কিনা মার্কেটে কি বলবো লিকুইডিটি কম থাকে, জিনিসের দাম তাদের কমে যায়, ঠিক আছে। তারপর কিছু বিদেশে রপ্তানি করার জন্য কিছু কমোডিটিকে ব্যান করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর বাফার স্টক রাখা, যদি মার্কেট তবুও আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, পাবলিকে কি যে মার্চেন্টরা তবুও কোনো না কোনোভাবে স্টক করে ফেললো, তাহলে কি করলো যে সারা সব জায়গাতে ইনফ্লেশন হয়ে গেলো। এবার এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট যদি বাফার স্টক করে, আলাদা করে আগের থেকে যে প্রোডাক্ট বা কমোডিটি কিনে রাখলো, দরকারের সময় বিলিয়ে দিল, এবার কিন্তু মার্চেন্টরা প্রবলেমে পড়ে যাবে। আরে গভর্নমেন্ট তো সাপ্লাই দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের গোডাউনে মাল পড়ে আছে ওগুলো তো পৌঁছতে থাকবে। তখন কি করবে যে মার্চেন্টরা তখন নিজেদের প্রোডাক্টগুলো ছাড়তে শুরু করবে, ঠিক আছে। প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড, যখন মার্কেটে লিকুইডিটি কম থাকবে তখন কি আলাদা করে লিকুইডিটি বাড়িয়ে দেওয়া, হ্যাঁ। যখন যদি ডিফ্লেশন হয়ে গেল তো সেটাকে কন্ট্রোল করতে হবে, তো তাহলে যেন কিছুটা পরিমাণ ইনফ্লেশন হয়, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি বললাম, একটা বা সাম ইনফ্লেশন রিলেটেড কনসেপ্টস, তারপর পড়লাম সাম গভর্নমেন্ট ইন্টারভেনশনস রিগার্ডিং ইনফ্লেশন বা কন্ট্রোল ইনফ্লেশন। লাস্ট টপিক হচ্ছে কি আমাদের রিসেন্ট ট্রেন্ড ইন ইনফ্লেশন। ইনফ্লেশন রেট রিসেন্ট ট্রেন্ড কী কী আছে, 2016-তে 1.7 ছিল, তারপর 2017-18 প্রথমে 2016-17 অর্থবর্ষে 1.7 ছিল হোলসেল প্রাইস ইন্ডেক্সে, 2017-18-তে গিয়ে সেটা বেড়ে গেল 3, তারপর 2018-19-এ গিয়ে 4.3, তারপর 2019-20-তে আসলো 1.7, এই যে কমে গেল, হ্যাঁ, হোলসেল প্রাইস ইন্ডেক্স, তার ইনফ্লেশন কমে গেছে, তারপর হচ্ছে 2020-21-এ গিয়ে মাইনাসে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে, তার ডিফ্লেশন হয়ে গেছিলো, ঠিক আছে। আর আমরা যদি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের কথা ভাবি তাহলে কি দেখবো, আমরা প্রথমে আগেরটা থেকে হোলসেল প্রাইস ইন্ডেক্সে শুধুমাত্র কমোডিটি ইনক্লুড করা ছিল, প্রোডাক্ট গুডসের কথা বলা হয়েছে, কিন্তু সার্ভিস দেওয়া হয়নি, সার্ভিস তো আলাদা জিনিস, তাই না। তো গুডস অ্যান্ড সার্ভিসকে টোটাল কম্বাইন যদি করি তাহলে 4.5 ছিল 2016-17 অর্থবর্ষে, 17-18-তে গিয়ে কমে গেল, 18-19-এ গিয়ে আরও কমে গেল, 19-20-তে গিয়ে সেটা আরেকটু বেড়ে গেল, তারপর 2020-21-এ গিয়ে আর একটু বেড়ে গেল, এরকম ট্রেন্ড দেখতে পাচ্ছি সার্ভিসকে ইনক্লুড যখন আমরা করবো। তা এমনি জিনিসের দাম কমেই গেছে 2020-21-এ গিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ইনফ্লেশন চ্যাপ্টার আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম এবং আমাদের 17 নম্বর চ্যাপ্টারটাকেও কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা কি বলে প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন পড়ব বা ন্যাশনাল প্ল্যানিং চ্যাপ্টার শুরু করব। তো অবশ্যই সঙ্গে থেকো, প্রায় আমরা এই সাবজেক্টটা শেষের দিকে চলে আসছি। ভালো করে পড়ো, অল দ্য বেস্ট, বাই।